সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে অর্থাৎ গেও গাছের তলা দিয়ে কেউ যেত না। হাই, আমি প্রিয়াঙ্কা। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। আমার বাপের বাড়ি রায়দিঘি। সেখানকার গ্রাম্য পরিবেশ এবং কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে। আমাদের বাড়ির সামনে এরকম রঙ্গন ফুল ফুটে আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। ভিডিও না করে থাকা যায় না। রঙ্গন ফুল বলতে ছোটবেলাকার কথা মনে পড়লো। আমাদের পাশেই এক কাকাদের সাদা রঙ্গন ফুলের গাছ ছিল। গাছটা ছিল পুকুরের পাশে, আর গাছ ভরে ভরে সাদা হয়ে থাকতো ফুল ফুটে, আর কি সুন্দর মিষ্টি সুবাস বের হতো। কাকা গাছের ফুল তোলা পছন্দ করতো না, কিন্তু চুরি করে ঠিকই তুলতাম। এখন বুঝি কেন পছন্দ করতো না। সাধারণত এই সময় শাপলা হয় না। আমার মা পুকুর থেকে তুলে এনেছে, তো রান্না হবে আজ। এই দেখুন, বিশাল বড় একটা কলার কাঁদি রান্নাঘরে আমার ভাই ঝুলিয়ে রেখেছে, আর আমাদের গাছেই পেকে গেছে, আর পাখি কিছুটা খেয়েও নিয়েছে। কলার সাইজটা বিশাল। আর এদিকে আকাশটা কালো করে এসেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর ওদিকে ধান শুকনো করতে দেওয়া ছিল আমাদের, তাই মা তাড়াতাড়ি সেই ধানগুলো তুলে নিচ্ছে, না হলে ধানটা নষ্ট হয়ে যাবে। জানেন তো, ঠিক এই সময়টাতে দারুণ লাগে, যখন আকাশটা কালো করে আসে, বৃষ্টি আসার আগের মুহূর্ত। এই সময় পাখিরা ভয় পেয়ে নিজেদের বাসায় ফিরে যায়, আর গাছের মাথাগুলো দুর্দান্ত লাগে, বিশেষ করে ডাব গাছের মাথা। দেখুন, বর্ষাকালে ধানের চাষ হবে, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে ধানের কলা করতে দেওয়া হয়েছিল, সেগুলো বের করা হয়েছে, অর্থাৎ ধানের অঙ্কুর বের করা হয়েছে। আর এই অঙ্কুর বের হওয়া ধানের বীজগুলো এখন জমিতে ফেলা হবে কাদা করে। তোলা বড় হলে সেইগুলো রোয়া হবে বা রোপণ করা হবে। আমাদের বাড়ি 3 রাস্তার মোড়ে, আর আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ওই নিজের সাথে একটু সময় কাটাবো বলে। এই পাখিটাকে গো শালিক বা গুয়ে শালিক বলতাম আমরা। ছোটবেলা প্রচুর পরিমাণে দেখতে পেতাম, এখন আর দেখা যায় না। এরা খুব সুন্দর কিন্তু বাসা বানায়, জানে। আর এই সময় পাখিদের বাচ্চা হয়, তাই মা পাখি এবং বাবা পাখি মিলে বাচ্চাকে মাঠে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে পোকামাকড় ধরে। ওই যে ওখানে পেয়ারার বাগান করা হয়েছে, এখানকার পেয়ারা কিন্তু দারুণ খেতে। কাছে যাই, চলুন। জানেন, এই রাস্তা দিয়ে অনেক সময় প্রাইমারি স্কুলে ছোটবেলায় যেতাম, আবার আসতাম। ছোট থেকে খুব একটা বেশি মানুষের সাথে আমি খাপ খাই না। সেই একা একা স্কুল থেকে যাওয়া এবং আসার দিনগুলো মনে পড়ছে। এই কোণটায় একটা কচুর ঝাড় ছিল, সেখান থেকে কচু পাতা তুলে এখান থেকে ধুলো কুড়ে কুড়ে নিতাম। আর রাস্তাটা দেখতে বেশ লাগছে, তাই না? গাছ ভর্তি চারিপাশে। এখন ভিডিও এডিট করতে গিয়ে অদ্ভুতভাবে দেখছি সেই কচুর ঝাড়টা এখনো রয়েছে। তো যাই হোক, এই দেখুন, এখানে পেয়ারা চাষ হয়, আর এখানকার পেয়ারা কিন্তু দামে কম এবং খেতেও ভালো। তারপর দেখুন, এখানে বিলাতি কুলের চাষ হয়েছে, আর বেশ অনেকটা জায়গা জুড়ে চাষ হয়েছে, কিন্তু মোবাইলে আসছে না। যখন কুলের সিজন, নিশ্চয়ই ভালো উৎপাদন হবে। ভয়েস দিচ্ছি আর এখন বৃষ্টি শুরু হয়েছে, কি করবো বলুন তো। যাই হোক, একটা গল্প বলি, শুনুন। এই জায়গায় বহুকাল ধরে একটা গেঁয়ো গাছ ছিল। গেঁয়ো গাছ চেনেন তো? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের একটি বিশেষ গাছ হলো গেঁয়ো গাছ। ছোট থেকে দেখেছি যে সন্ধ্যার পর এই গেঁয়ো গাছের তলা দিয়ে বা এই রাস্তা দিয়ে কেউ যেত না, কারণ অনেক যুগ ধরে এটা প্রচলিত ছিল যে গেঁয়ো গাছে বেঘু ভূত থাকে। এই গল্প শুনতে শুনতে বড় হয়েছি যে এখানে বহু যুগ আগে একজনকে বাঘে খেয়েছিল, সেই বেঘু ভূত হয়ে গাছে থাকতো। এবং মানুষের মুখে ভয় পাওয়ারও অনেক গল্প শুনেছি। জানেন, গাছটি ভীষণ পুরনো ছিল। আমার বাবারা ছোট থেকে দেখেছি, আমরাও দেখেছি ছোট থেকে। কবে যে কাকে বাঘে খেয়েছিল সেটা কেউ দেখেনি। এখন সেই গেঁয়ো গাছ নেই, আর পুরনো ভয় পাওয়ার গল্পগুলোও সব ফিকে হয়ে গেছে। এই দেখুন, এখানে একটি ছোট বাবলা গাছ, কি সুন্দর ফুল ধরেছে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি, আর এর ফুলগুলো দেখতে সুন্দর, এর খুব সুন্দর একটা সুগন্ধও আছে। আর এই গাছ নদী উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। এখান থেকে 2 মিনিট হাঁটলেই নদী। ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি, মানে দেখা যাচ্ছে না, মানে অনুভব করা যাচ্ছে যে ওপারে নদী আছে। এখানে জমিতে হাল চষা হয়েছে, আর কিছুদিনের মধ্যে তলা রোপণ করা হবে বা রোয়া হবে। এই হলো আমাদের তাল তোলার জমি। দেখুন, এই একটা তাল গাছ, আর এটা জন্ম থেকেই দেখে আসছে এই তাল গাছটাকে। এই তাল গাছটা এরা, অর্থাৎ মেয়ে নয়, এর তাল হয় না, তবুও রাখা আছে, একে কাটা হয়নি। জানেন তো, এই সময় এই তাল গাছে বাবুই পাখির বাসা হতো, ছোটোবেলায় দেখতাম। জানি না বাবুই পাখিরা দেশ ছেড়ে কোথায় চলে গেল। ওই দিকে একটা খেজুর গাছ ছিল লম্বা, সেখানেও বাবুই পাখি বাসা করতো। ওই দেখুন, একজন ওখানে ধানের বীজ ফেলছে, মানে প্রথমে যে ধানের অঙ্কুর হওয়া বীজগুলো দেখালাম, সেইগুলোই ফেলছে ওরা। যত দিন যায় পরিবেশ প্রকৃতি সব যেন দিনে দিনে বদলে যায়। সেই যে ছোটোবেলায় চড়াই পাখি ছিল, তারাও দেশ ছাড়া। বাবুই পাখি দেশ ছাড়া, আরও কত পাখি যে দেশ ছাড়া। মখমলের ওই সূর্যনি ঘাসে বসলে না হয় একটু পাশে। এত সুন্দর সজনে শাক হয়ে আছে, না তুলে পারলাম না, আর একটু গানটাও গেয়ে দিলাম।
দুপুরে রান্না হওয়ার জন্য আমার বাবা এখানে জাল ফেলে মাছ ধরেছে আর অনেকগুলো মাছ পড়েছে। মাছের সাইজগুলো দেখতে ক্যামেরায় এত ছোট লাগছে, এত ছোট নয় কিন্তু বেশ বড় সাইজের। আর এই মাছগুলোকে দেখে পাখি ভীষণ মজা পাচ্ছিল। ওকে ভিডিওতে নিইনি কারণ গরমের সময় বেশিরভাগ সময় ও খালি গায়ে থাকে, সেজন্য। পেটে ডিম ভর্তি একটি মাছ নেওয়া হলো, আর পাখি এই মাছের ডিম খেতে ভীষণই ভালোবাসে। বাজারে কেনা মাছ আর এই মাছের হাজার গুণ পার্থক্য, কারণ এই পুকুরের মাছের স্বাদ এবং পুষ্টি দুটোই কিন্তু বাজারে কেনা মাছের থেকে দ্বিগুণ বেশি। আবারও অনেকগুলো মাছ পড়েছে, আগের বারে যে মাছগুলো পড়েছিল তার থেকেও বড় বড় মাছ। কিন্তু মাছ তো নেওয়া হয়েছে, এগুলো সবই ছেড়ে দেওয়া হবে। জানেন, মাছেদেরও কিন্তু বুদ্ধি আছে ভালো, কারণ এই জায়গায় যদি মাছকে ছেড়ে দেওয়া হয় ওরা জানে কোন দিকে জল আছে, সেই দিকে লাফিয়ে লাফিয়ে চলে যাবে। দেখুন একটা ভিডিও। দেখুন কিভাবে মাছটা লাফিয়ে লাফিয়ে জলে চলে গেল। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর এখানে বসে সবাই গল্প গুজব হচ্ছে। আর আমার মেসো এসছে, মানে আমাদের পাশের পাড়ায় আমার মেসোর বাড়ি। আমার মাসি কয়েক মাস আগে মারা গেছে ক্যান্সারে। আর এই কুকুরটা আমার মেসোদের। ও আমার মেসোর সাথে এসছে, আবার মাঝে মধ্যে একা একাই আসে। আমার মাসি মারা যাওয়ার পর থেকে এই কুকুরটা ভীষণ শান্ত হয়ে গেছে। আগে ভীষণ জলে ছিল, এখন ভীষণ নীরব হয়ে গেছে শোকে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার। ভালো লাগলে লাইক ও হাইপ দিন। ভালো থাকুন, টাটা।